বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে। কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন? আসলে কোনো বিচ্ছিন্ন বিষয় না, এমনি আপনাদের সাথে আড্ডা দিতে লাইভে আসলাম। আজকে আমার মনটা মোটামুটি ভালো, তার কারণ আছে। তো কারণটা আমি পুরোপুরি শেয়ার করতে চাই না। আর একটা বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে সম্প্রতি আমার ব্যক্তিগত বেশ কিছু বিষয়ে যেটা সোশ্যাল মিডিয়ায় এসছে, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছে, সরাসরি দেখা হলে প্রশ্ন করেছে, তারপরে ওভার দ্য ফোনে প্রশ্ন করেছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে অনেক কিছু জানতে চেয়েছে। আবার অনেক রকম আদেশ, উপদেশ, দাবি, আবদার এগুলোও করেছে। তারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী, নিঃসন্দেহে। যারা এই বিষয়গুলি নিয়ে ভাবছে, আমাকে এই বিষয়গুলি সম্পর্কে আমাকে কি বলবো, যে আদেশ উপদেশ অনুরোধ করছেন, আমি ভেবে নেব বা ভেবে নেই যে তারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। কিন্তু আপনাদের বিনীতভাবে বলছি, বিনয়ের সাথে বলছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবী, আখিরি নবী হবেন, এটা কিন্তু রাব্বুল আলামিন আগে থেকেই জানতেন এবং নির্ধারিত করে রেখেছেন। হয়তো আমরা জানতাম না, হয়তো সেই সময় অন্য কেউ জানতো না, কিন্তু তাকে নবুয়তি দিলেন 40 বছর পরে। চাইলে তিনি যখন ম্যাচিউরড হয়েছেন, সাবালক হয়েছেন 18 বছরের পর বা 16 বছর পর বা 22 বছর, 20 বছর, তখন কিন্তু তার নবুয়ত প্রাপ্ত হতে পারতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চাইলেন যে 40 বছর পর তাকে নবুয়ত দিবেন। এটা বলার কারণ হচ্ছে, যদিও আমি প্রগতিশীল, ইসলাম, আমি একজন মুসলিম, সেটা ঠিক আছে, কিন্তু আমি সকল ধর্মের মানুষকে সমানভাবে সম্মান করি। তো এটা বলার কারণ হচ্ছে যে এই যে 40 বছর পর তাকে নবুয়ত দিলেন, এটা নিশ্চয়ই একটা কারণ আছে। অথবা যদি এটা একটা মেসেজ হয় গোটা মানব জাতির জন্য, তাহলে অর্থধারা এরকম যে 40 বছর পরে মানুষের সত্যিকার যে ম্যাচুরিটি সেটা আসে। যেমন ধরেন, আমরা 15, 16, 17, 18 বছর বয়সে কিংবা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, তখন কিন্তু আমরা মনে করেছি যে আমরা সব বুঝি, সব কিছু করে ফেলব, আমি তো এখন অনেক বড়। কিন্তু এখন এসে বুঝতে পারছি যে সত্যিকার অর্থে তখন যেটাকে আমরা সঠিক মনে করতাম, সেখান থেকে অনেক কিছুই এখন সরে আসছে। এখন আর সেই জিনিসগুলিকে সঠিক মনে হয়। এখন মনে হয় যে জীবনের অনেক কিছুই আমরা হয়তো ভুল সিদ্ধান্তে নিজেদেরকে নষ্ট করেছি সময়। এটা আমি মনে করি যে আমার মতো সবাই এটা উপলব্ধি করবে। 100-র মধ্যে মোটামুটি 99% মানুষ হয়তো মনে করবে যে আমি আমার জীবনকে ঠিক যেভাবে পরিচালিত করেছি ওইভাবে না করে যদি একটু অন্যভাবে করতাম,
তাহলে বোধহয় আমার জীবনটা আরেকটু বেটার হতে পারতো, আমার লাইফটা আরেকটু বেটার হতে পারতো, আমার এই জিনিসটা আরেকটু ভালো হতে পারতো। এরকম একটা ভাবনা কিন্তু সবাই থাকে। তো এই কারণে বলছি যে যেহেতু আমার বয়স অলরেডি 40 বছর পার হয়ে গেছে, সুতরাং কম বেশি আমিও বুঝি। এখনও আমার কথায়, আমার আচরণে অনেকে মনে করে যে মাইনুল তো এরকম ছিল না, ও এরকম হলো কেন, ওর আচরণ তো এরকম ছিল না, ও আচরণ এরকম হলে কেন। মানুষ কিন্তু একদিনে পরিবর্তন হয় না। একটা মেশিন যখন বিকল হয়ে যায় তখন কিন্তু প্রথম দিনই বিকল হয় না, ধীরে ধীরে বিভিন্ন জায়গা পার্টসপাতি নষ্ট হতে 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 একদিন মেশিনটা বন্ধ হয়ে যায়। কিন্তু যেদিন মেশিনটা বন্ধ হয় সেদিন কিন্তু মেশিনটা নষ্ট হয় না, নষ্ট হওয়া শুরু হয়েছে কিন্তু অনেক আগে থেকে। এটাকে সঠিক মেনটেনেন্স করা যায় না, তো না করার কারণে কিন্তু মেশিনটা একদিন নষ্ট হয়ে যায়। তো আমার যে একটা কোমল সুন্দর মন ছিল, এবং আমি সবসময় মনে করতাম যে আমার শত্রু আমার শত্রু না সত্যিকার অর্থে। কারণ পৃথিবীতে আমরা যখন মারা যাব তখন দুটো জিনিস থেকে যায়। এক হচ্ছে যে মানুষজন আমার জানাজায় অংশগ্রহণ করবে, তারা বলবে যে ছেলেটা ভালো ছিল, না হয় বলবে যে মনে মনে বলবে যে একটা ফালতু ফাজিল বদমাইশ ছেলে ছিল বা বদমাইশ মানুষ ছিল। এই দুটো কমেন্টস, হয় ভালো ছিল না হয় খারাপ ছিল। এটাই হয়েছে একটা মানুষের সারা জীবনের প্রাপ্তি। এছাড়া এই জীবনে যা কিছু করি সব শূন্য, জিরো, বিগ জিরো। এটা বলার কারণ হচ্ছে, আবারও বলি যে মানুষজন মনে করছে যে আমি বোধহয় অনেক ক্ষেত্রে ভুল করছি, আমি তো এমন না, আমার এমন করা উচিত নয় এই বিষয়গুলি। কিন্তু আমি সত্যিকার অর্থে এমন ছিলাম না, এমন হয়ে গেছি সামাজিক পারিপার্শ্বিক চাপে, পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে এমন হতে বাধ্য করেছে। তো এই কারণে বলছি যে দয়া করে আমাকে জ্ঞান দিবেন না, কারণ কম বেশি আমিও বুঝি। অনেকেই বলে যে তুমি এটা করো, তুমি ওইটা করো, তোমার এটা করে ঠিক হচ্ছে না। বাবা, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আমি তো স্থির আছি, আমি সুন্দর হাসি খুশিভাবে কথা বলছি, স্বাভাবিক কাজকর্ম করছি। এখনো আপনি সেটা করতে পারতেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমি আমার ধৈর্যের স্কেলটাকে জানি। হ্যাঁ, অনেকেই জয়েন করেছে, সৈয়দ আবিরুল ইসলাম, আবির মামা, মুক্তা আক্তার, জান্নাতুল মন। কি হয়েছে মামা? না তেমন কিছু না, আসলে এমনি লাইভে আসলাম। সাকিবুল ইসলাম, কেমন আছো ভাইয়া? আজকে তো আমাদের আনন্দের, সেটি প্রথমেই বলেছি যে আমরা আজকে একটা আনন্দের মধ্যে আছি। সেটি কি কারণ সেটা অনেকে বুঝবেন, আর যারা বুঝেন নাই তাদেরকে বুঝাতে চাই না। আল্লাহ রব্বুল আলমিন যে কারণে আনন্দিত হয়েছি সেই আশাকে পূর্ণ করে দেয়। জোহান আসছে, তুমি কি কিছু বলতে চাও? না। বলো। নিবিড় কই? নিবিড়? নিবিড় তো এখানে আসে নাই। মামি কই? মামি ওই পাশে পিচ্চিকে রাখতেছে। হ্যাঁ, ডিউটি আছে তো। ঢাকায় তো মানে কেউ কাউকে পাওয়া যাবে না, তো সুতরাং আমার কাছে জোহান থাকলে মামির কাছে পিচ্চিতে আছে। হ্যাঁ, তো আপনারা কেউ কষ্ট নেবেন না যারা আমাকে ভালোবাসেন। আমি আসলে নানান রকম প্রশ্ন শুনতে শুনতে এই কথাটা বলছি যে আমি যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছি সেটা আমি জানি এবং আমার মাবুদ জানে। তো এই কারণে দয়া করে আমাকে এমন কোনো জ্ঞান দেবেন না যে আমি কম বুঝি। আমি অবশ্যই কম বুঝি, কম না বুঝলে তো আমার এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হতো না। আমাকে আরও একটু বিচক্ষণ হওয়া উচিত ছিল। আমি সত্যিকার অর্থে একজন বোকাশোকা মানুষ, এটা আমি এই এতদিন পরে এসে বুঝতে পেরেছি।
আচ্ছা, মামি ঠিক আছে। জোহান, দেখো তো তোমার আম্মু কোথায়, যদি আসতে পারে লাইভে। ওকে, চেক করি। নাই তো। আচ্ছা, ওই পাশে আছে। তো এই, আর বেশি কিছু বলবো না। উম, আমরা, আসসালামু আলাইকুম। ছোট জিয়নপুরি কেমন আছে? ও আচ্ছা, ভালো আছে ওটা কে? আলহামদুলিল্লাহ। মামি, ওটা মনে হয় আমার চাচি। জি, চাচি আম্মা ভালো আছে। ও হচ্ছে ঘুমাচ্ছে এখন, তা না হলে এখন চলে আসতো। হ্যাঁ, আহ, আচ্ছা, যেটা বলতেছিলাম, যে মানুষের জীবনে নানান রকম চড়াই উতরাই থাকে, সেটা আমিও জানি। সেটি ধৈর্যের সাথে যেন মোকাবেলা করা যায়। প্রত্যেকটা মানুষ সেরকম শক্তি সাহস নিয়ে জীবন চলার পথে এগিয়ে চলুক, এমনটাই প্রত্যাশা করি। সৃষ্টিকর্তা মানুষকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপু কেমন আছো? সাফা, ও সাফা, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? আমরা ভালো আছি। তোমাদের মিস করছি অনেক। কি বলবো, ঢাকায় বসে তো এছাড়া আর কিছু করার নেই। মামা বাস্তব খুব কঠিন। হ্যাঁ আবির মামা, আসলে এই কারণেই মানে অনেক সময় মনের কষ্ট তো মানুষকে বলা যায় না, জনে জনে বলা যায় না। মানুষের নানান রকম প্রশ্ন থাকে, তো সেই সব প্রশ্নের উত্তর তো দেয়া যায় না। যারা আমাকে ভালোবাসে, কাছ থেকে দেখেছে, তারা অনেকে আমাকে ভুল বোঝে। হ্যাঁ, তো সেই কারণে মাঝে মধ্যে এই যে এখন আপনাদের সকলের সাথে ভার্চুয়ালি দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি অত্যন্ত পরিষ্কারভাবে আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব। শোনেন, আমি সারা জীবন অত্যন্ত সৎ বলবো না, ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার সাথে জীবনযাপন করেছি। আমি মুখে যা বলি অন্তরে সেরকমই রাখি, এবং আমার জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা কখনো ছিল না। এখন কিছুটা আছে, কারণ জীবনের এই ভাগে এসে বুঝতে পেরেছি যে জীবনে অনেক অনেক সুযোগ হাতছাড়া করেছি বলবো না, যে সুযোগ এসেছিল সেটি আমি গ্রহণ করিনি, কিন্তু সেগুলি আমি ভুল করেছি। জীবনের সুযোগ রাব্বুল আলামিন সকল মানুষকে দেয়। কেউ সেটা লুফে নিতে পারে, কেউ সেটা গ্রহণ করে, কেউ সেটা গ্রহণ করতে পারে না, ধরে রাখতে পারে না। তো আমি এমন এমন সুযোগ পেয়েছি জীবনে, যদি অর্থনৈতিকভাবে বলেন অনেক সুযোগ পেয়েছি, বা পজিশন, অনেক সুযোগ পেয়েছি। হয়তো সেই জায়গাটি আমি আমার ব্যর্থতার কারণে, আমি আমার সারল্যতার কারণে, বিভিন্ন কারণে আমি সেগুলি হয়তো ধরে রাখতে পারিনি। তো সেই ব্যর্থতা তো আমারই। প্রত্যেকটা মানুষের জীবনেই ঘাত প্রতিঘাত এগুলি আসে, তারপরও মানুষ বেঁচে থাকে, মানুষ বাঁচতে হয়। মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করেই বাঁচতে হয়, এটাই জীবন। কখনো সে বাইরের মানুষগুলোর সাথে লড়াই করে, আর সবচেয়ে কষ্টের বিষয় যখন সে নিজের ঘরের মানুষগুলোর সাথে লড়াই করে। কারণ যেখানে লড়াই করার কোনো কথা না, যেটা একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যাওয়ার কথা, সেখানে যদি কোনো মানুষ লড়াই করে। ইদানিং দুটি কথা প্রচলিত আছে, আপনাদের সাথে মানে শেয়ার করি। একটা হচ্ছে, একটাকে বলে হচ্ছে ফ্যামিলি পলিটিক্স, আর একটাকে বলে হচ্ছে কর্পোরেট পলিটিক্স। কর্পোরেট পলিটিক্সের মধ্যে যদি আপনি কখনো পড়ে যান, তাহলে আপনি সেখান থেকে বেরোনো খুব কঠিন। আপনি টার্মিনেট হবেন, আপনাকে কিক করবে। হ্যাঁ, আপনাকে কিক করবে, আপনি টিকতে পারবেন না। কর্পোরেট পলিটিক্সের মধ্যে আপনি যদি কখনো গুটি হয়ে যান, আপনি শেষ। ঠিক আছে, অ্যাট দ্য সেম ফ্যামিলি পলিটিক্সের মধ্যে যদি আপনি কখনো পড়ে যান, তাহলে আপনার খবর আছে। আপনি সেই অথই সমুদ্র পার করে ওঠা আপনার জন্য অনেক কঠিন হবে।
আচ্ছা, মিজান ভাই আসছে। মিজান ভাই হচ্ছে রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক। তাকে আমি শুভকামনা জানাই, আপনার জন্য শুভকামনা। আপনাদের অনেক মিস করি। সাকিব, কবি আতিক শাহরিয়ার। কবি আতিক শাহরিয়ার অত্যন্ত অত্যন্ত মেধাবী এবং কি বলে সাংস্কৃতিক মনা একজন সাহিত্যিক মানুষ। কবিতা লেখে, আবৃত্তি করে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত এবং আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। খুব ভালো মনের একজন মানুষ। ইনাইয়া সানি, আচ্ছা, দৈনিক পূর্বকম, সাকিব। আচ্ছা, যাই হোক, আমি খুব বেশি কথা বলবো না। এটা আসলে আমার মন মোটামুটি ভালো ছিল। আর নানান মানুষের নানান কথার কারণে আমি আসলে একটু আড্ডা দেওয়ার জন্য এসেছি, সকলের সাথে কথা বলার জন্য এসেছি, যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য এসেছি। আপনাদের কারো কিছু যদি জিজ্ঞেস করার থাকে আমার সম্বন্ধে কিউরিসিটি, এই কিউরিসিটি এটা অর্থ হচ্ছে যে আমাকে আসলে যারা কাছ থেকে চেনে জানে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের যদি, এটা তো সোশ্যাল মিডিয়া সকলের না, সকলের জন্য আমি বলছি না, যারা আমার প্রতি যাদের কিউরিসিটি আছে, জানার আগ্রহ আছে কিছু কিছু বিষয়ে, আমি সেগুলি বিশেষভাবে উল্লেখ করতে চাই না। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটি করতে পারেন, আমি সেটি জবাব দিব। আরেকটা বিষয় একটু শেয়ার করে নিই। প্রত্যেকটা মানুষ কেউ কিন্তু মানে মানে কি বলে যে অপরাধ বা পাপ পুণ্যের ঊর্ধ্বে না, সে যে বয়সী হোক না কেন। সুতরাং অনেকের একটা ধারণা যে এই অমুকে মুরব্বি, ছেড়ে দাও। তা মুরব্বি, সে তো অনেক বয়স হয়ে গেছে, তার অনেক অভিজ্ঞতা, সে আসলে ছেড়ে দেবে। কারণ আমরা জানি ছোটবেলায় আমাদের মাথা যেরকম গরম ছিল, বড় হলে কিন্তু সেই গরমটা আর থাকে না। মানুষ ধীরে ধীরে স্থিতি অবস্থা আসে, ধীরে ধীরে ধৈর্য, শক্তি, সহ্য এগুলি বাড়ে। কিন্তু এগুলি যদি কমে অনুজদের উপরে অন্যায় অবিচার করা হয়, সেটা যে খুব বেশি ভালো কিছু আমি বলবো না। আল্লাহ রব্বুল আলমী সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সাথে একটা গান শেয়ার করে শেষ করব, কারণ আপনারা অনেক ভারী ভারাক্রান্ত হয়ে গেছেন। মনে হচ্ছে যে যে অনেক অনেক প্যাচাল পড়তেছি। এই প্যাচাল শোনার জন্য সোশ্যাল মিডিয়ায় কেউ আসে না। সে কারণে আমি আপনাদের একটা গান, আমার নিজের ইন্সপিরেশন, আর আপনারা যারা আমার মতো সমস্যা আছেন তাদের ইন্সপায়ার করার জন্য গানটা একটু গাওয়ার চেষ্টা করছি, যদিও অনেক দিন গান টান গাই না। কি তুমি কিছু বলবা? আচ্ছা, তো চেষ্টা করতেছি, কারণ অনেকদিন যেহেতু গান গাই না, এটা চেষ্টা করতেছি। কিছু বলেছো? শোনাও গান। ও আচ্ছা, আমাকে দেখলাম অনেকে দেখতে চাইছে, হ্যাঁ দেখতে চাই। এই আবার যে না আসলে বলবো জামাই বউ ঝগড়া হয়েছে। না, ঝগড়া হয় নাই আমাদের। ঠিক আছে। যে মামি কই, কে অনেকে জিজ্ঞেস করছে, না আসলে কিনা আবার ভাবে যে বউর সাথে ঝগড়া হইলো কিনা। এটা একটা কঠিন কথা বলছো, যে মানে সোশ্যাল মিডিয়ায় যে মানুষ যে কত রকমের কিউরিয়াসিটি থাকে, তার মধ্যে এটা একটা ঠিকই, মানুষ অনেক কিছু ভেবে নেয়। তো আবার ওই যে মানে আমি সবসময় যে গানটা বলে মানুষকে ইন্সপায়ার করি, সেই গানটা একটু গাওয়ার চেষ্টা করতেছি, বুঝছো? গাও। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন পার না হয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে।
কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। জয় পরাজয় সে কিছু নয় বড়, যদি হই সবে, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন পার না হয়ে বড় হয়েছে কে কবে, হার জিত চিরদিন থাকবে। ঠিক ঠিক, খাবার পরিমাণ বাড়াতে হবে, অবস্থা খুবই খারাপ। রতন বাদশাহ বাবলু বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। রতন বাদশাহ বাবলু বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। জয় পরাজয় সে কিছু নয় বড়, যদি হই সবে, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন পার না হয়ে বড় হয়েছে কে কবে, হার জিত চিরদিন থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন কিছু কমেন্টের মানে রিপ্লাই দিব। হ্যাঁ, মানে অনেকে আমাদের এসে কমেন্ট করে তো একজন কমেন্ট করেছে আমার পোস্টে যে আপনি যখন শাশুড়ি হবেন তখন দেখা যাবে, তখন দেখবেন কেমন হয়। দেখেন, আমি কমেন্টার মানে নাম বললাম না ওনার, আমি কমেন্টের রিপ্লাই দিতে চাই। অবশ্যই আমি যখন শাশুড়ি হব, আমার জীবন আমার লাইফ থেকে যদি আমার শিক্ষা না হয়, আমি তো মনে করি আমার এর চেয়েও খারাপ পরিণতি হওয়া উচিত। আমি না, এভরিওয়ান যারা আছে। হ্যাঁ, কারণ আমরা কি হয়, এটা একটা চেইনে চলতে থাকে। হ্যাঁ, চেইনে চলতে থাকে। যেমন আমার শাশুড়ি আমার সাথে মিসবিহেভ করেছে, এই জন্য আমি 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 যখন শাশুড়ি হব, ধরেন আমার বিবাহিত জীবনের 14 বছর হয়ে গেছে, আমার শাশুড়ি এখনো বেঁচে আছে, বলা যায় না, আমিও আগে মারা যেতে পারি, আমরাও আগে মারা যেতে পারি। আবার এমনও হতে পারে, আমারই একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছিল, ছোট বোন, তো ওর বিয়ে হয়েছে, ও হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের সাথে থাকে, এবং ওর যে দাদি সে এখনো বেঁচে আছে, তার বয়স 80 বছর। আপনার মানে একে চিনবেন রাজাপুরে, আমি যদি নাম বলি রাজাপুরেরই, আমি নাম বলতে চাচ্ছি না, কেউ জানতে চাইলে আমাকে ইনবক্স করবেন। তো আমাকে বললো যে আপু, আমার দাদি এখনো বেঁচে আছে, আমরা যে বিয়ের পরে আমার মা আমাদের ঘর থেকে বের করে দিছিল, আমার ওই ফ্রেন্ডের মাকে আর কি, ওদেরকে। তো বাবা সবসময় টাকা পয়সা পাঠায় ছেলের কাছ থেকে, প্রতি মাসের খরচ নেয়, টাকা পয়সা পাঠায়, কিন্তু স্ত্রী এবং সন্তান একমাত্র মেয়ে, তারা আজ পর্যন্ত যায় নাই। তার বয়স 80 বছর, সে এখনো বেঁচে আছে। আর যে আন্টির কথা বলছি, তার মেয়ের বিয়ে হয়েছে, সে এখন জামাই নিয়ে থাকে, তার তো এখন সময়ও নাই শ্বশুর বাড়ি গিয়ে থাকে, এখনো সে শ্বশুর বাড়ি যেতে পারে নাই। এই যে যারা বলেন যে মানায় নাই, আর কত বছর মানায় নিবে? মানে 80 বছর হয়ে গেছে, উনি এখনো বেঁচে আছে। তো ওই মহিলা যখন মানে আমরা যখন শাশুড়ি হব, আমরাও সেই, আমার শাশুড়ি আমাকে অত্যাচার করছিল, এখন আমরাও সেরকমের আমিও করব, তাহলে এই যে চেইন, এটা তো চেইনে চলতে থাকবে, এই ধারাবাহিকতা চলতে থাকবে। আবার আমার ছেলের বউ, তাকে আমি টর্চার করব, সে আবার মানে সহ্য করতে পারবে না, মানিয়ে নিতে নিতে তো মনের মধ্যে ওগুলো জমা থাকবে। হ্যাঁ, তারপর দেখা যাবে যে তার ছেলের বউর সাথে, মানে এই চেইনটা চলতে থাকবে। এটা থামাতে হবে। কেন থামাতে হবে? এই যে শাশুড়িরা যে বউদেরকে আপনার মেনে নিতে পারে না, মেয়ের জায়গা দেওয়ার দরকার নেই, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আপনি যদি একটা বুয়াও রাখেন বাসায়, আমি তো আমার যে হেল্পিং হ্যান্ড বাসায়,
আমরা তো একসাথে খাই, হ্যাঁ একই টেবিলে খাই, একসাথে খাই, গল্প করি, তার বাচ্চারা আসলে চা বানায় একসাথে খাই। তো ওটা তো মানে ও তো ফ্যামিলির মতো। ধরেন সে রান্না করলো, আমি তার সাথে মিসবিহেভ করলাম, হেল্পিং হ্যান্ডের কথা বললাম, সে যখন আমাকে খাবারটা দিবে এটা থুথু মিশিয়ে দিতে পারে। মানে মানে আপনি নিজের সাথেই তো আমাদের তার সাথে ভালো ব্যবহার করা উচিত। ধরেন আমিও আমার হেল্পিং হ্যান্ডের সব কথায় দোষ ধরলাম, ভুল ধরলাম, তো ই করলাম বা হিউমিলিয়েট করলাম যে মানে শি ইজ নট আওয়ার ফ্যামিলি মেম্বার, সো কেন তাকে আমি এক্সেস দিব, তাকে ই করব। এমন তো হতে পারে সে যখন আমাকে চাটা দিবে, খাবারটা দিবে, তার সাথে ময়লা পানি দিয়ে দিল বা থু দিয়ে দিল, খাবারে কিছু মিশাই দিল, রাগ হতেই পারে। সো আপনার সাথে কিন্তু আপনি মেয়ে না ভাবেন, আপনার সাথেই উচিত আপনার ছেলের বউয়ের সাথে, বা আপনি যদি আপনার ছেলেকে ভালোবাসেন তো তার জন্য বউকে অ্যাকসেপ্ট করলে ক্ষতি নাই। তো দিন শেষে তো বউই সারা জীবন থাকবে। তো এগুলো যদি আমি না বুঝি আমার পরিণতি আরো খারাপ হবে। ওনার এক কমেন্টের অ্যান্সার দিলাম, আর একটা কমেন্টের অ্যান্সার আমি দিতে চাই। দাঁড়ান, সে হচ্ছে সারিয়া সুলতানা শিল্পী। আচ্ছা, উনি তো মৃধাবাড়িরই না? হ্যাঁ, উনি কমেন্ট করছে যে সন্তানের গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিলেও মায়ের ঋণ শোধ হবে না। হ্যাঁ, মায়ের পায়ের জুতা বানিয়ে দিলেও মায়ের ঋণ শোধ হবে না। নিঃসন্দেহে। কেন মায়ের ঋণ শোধ করতে যাব কেন? আমার প্রশ্ন হচ্ছে মায়ের ঋণ শোধ করব কেন? এটা তো সম্ভব না। শোধ করা কি যায়? আমি চাই আমার ছেলে জোহান, আমার ছেলে পায়ের মানে আমার ঋণ শোধ করবে কেন? ওয়াই? তার মানে কি আমি স্বার্থের জন্য আছি যে আমার ছেলেটা আসছে, ও এসে ও আমাকে খাওয়াবে, পড়াবে, আমি আই নিড এ লাক্সারিয়াস লাইফ অ্যান্ড মানে ওর রেসপন্সিবিলিটি, আমার ছেলে আমাকে মানে আমি সেলফিশ মাদার। রিয়েলি? এটাই তো এই কথার মানে তো এটাই, আমি আমার ছেলের কাছে ঋণ শোধ করতে চাই। এই কথার মানে হচ্ছে যে আমি সেলফিশ, আমার 4টা মেয়ে হয়েছে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি আমার আরেকটা ছেলে দাও, বিকজ সে আমার যে চাহিদা আছে, আমি জীবনে অনেক কিছু করতে চাই, আমার হাজবেন্ড পারে নাই, আমার ছেলে করবে। এটা মানে এটা প্রথমত তো মায়ের ঋণ শোধই হবে না। আমি আমার মায়ের ঋণ কি করে শোধ করব? নো, কোনো সম্ভবই না। আর আমি আমার ছেলেকে আনছি কি আমার জন্য আনছি। আমি স্বার্থপর, কারণ আমি একা থাকতে পারবো না। মানে কেন? আমরা তো আর্ন করি, আমরা প্রত্যেকেই আর্ন করি। ওরা হচ্ছে আমার আনন্দের খোরাক, তাই না? আমাদের শেষ বয়সে আমাদের আনন্দের খোরাক। ওরা হাসলে আমার ভালো লাগে, কান্না করলে খারাপ লাগে, ওদের মানে টয়। আমি তো দেখি টয়, নাহলে একটা বেবি কি বলেন আপনি? কেন বেবি ছাড়া থাকা যায় না? কেন একটা করে অ্যাডপ্ট করে আনেন। কিন্তু সবাই বলে কি যে কে বংশের বাতি দিবে, শেষ বয়সে কে দেখবে। সো আমরা স্বার্থপর, আমরা বাবা মা, আমরা স্বার্থপর। আমরা মনে করি আমার ছেলে মেয়ে শেষ বয়সে দেখবে। তা একটা মানুষ, ও তো আসতে চায়নি, আমার ছেলে জোহান, ও তো পৃথিবীতে আসতে চায়নি। আমি ওকে নিয়ে আসছি কি ওকে টর্চার করার জন্য? আমার মা আমাকে নিয়ে আসছে কেন? আমাকে টর্চার করার জন্য, মেন্টালি, ফিজিক্যালি। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? আপনাকে ফিজিক্যাল অ্যাটাক যদি কেউ করে, সেটা আপনি মানে সেটা না সহ্য করা যায়, মেন্টাল অ্যাটাক সহ্য করা যায় না। মেন্টালি কেউ যদি আপনাকে মানে আঘাত করে, মানে এটা যে কি পরিমাণ একটা মানুষকে ধ্বংস করে দেয়। ও মানে আমি আমার হাজবেন্ডকে তো দেখছি, ধরেন একজন, আমি এমন অনেককে আপনি দেখছি, অনেক ইন্টারভিউ দেখেছি যে মা হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকে। তো তাদের ইন্টারভিউগুলো দেখে আমার খুব খারাপ লাগে, টু বি অনেস্ট। আমি ইন্টারভিউগুলো দেখি, কখনো তারা তাদের এলাকার নাম বলে না। নীলুফার ইয়াসমিন ক্যালেক্স, কখনো দেখা যায় বউ খারাপ, কখনো শাশুড়ি, সবাই মানিয়ে নিলে এই দ্বন্দ্ব হতো না। এক্স্যাক্টলি আপু, মানিয়ে নেওয়া যাবে না। আপনি যে বলেন মানিয়ে নিলে দ্বন্দ্ব হবে না, নো, মানিয়ে নেওয়া যাবে। মানিয়ে নেবো কেন? দেখেন, আমি যদি আমার ছেলের বউয়ের সাথে আমি যদি অন্যায় করি, একটা ছোট একটা মেয়ে, আমি ধরেন 60 মানে আমার প্লাস আমার বয়স, আমি একটা 18 বা 21 এই টাইপের মেয়েদেরই বিয়ে হয়। সে মেয়েটা কি বোঝে? মানে আমরাই ওই বয়সে কি বুঝি?
সে কি একটা সংসার করে আসছে? তাহলে 60+ একজন মহিলা, আমি কেন 20+ ও আসার পর দিন থেকে আমি ভুল ধরা শুরু করি? এইগুলো মানিয়ে নিতে বলাটা, এই যে যারা বলেন মানিয়ে নেন, এইসব দুর্ঘটনার জন্য আপনারা দায়ী। কেন দায়ী? আপনারা জানেন যে শাশুড়ি ননদ টর্চার করে, এবং তাদের টর্চারের কারণে অনেক মেয়েরা, এবং ইভেন ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক দেখলাম যে এরকম শাশুড়ি ননদের অত্যাচারে আপনার সুইসাইড করছে। হ্যাঁ, এরকম অহরহ ঘটে। কিন্তু আপনারা বলেন, আপনারা জানেন, আমিও জানি যে এরকমের টর্চার করে, এবং তারপরও আমরা বলবো যে মানিয়ে নেন, তাই না? এই মানিয়ে নেন মানে কি? আপনি মানিয়ে নিতে নিতে এই অন্যায়গুলোকে, এই ভুলগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। আপনি জানেন, বোঝেন, এবং আমিও জানি, আমিও বুঝি, প্রত্যেকে জানি উনি ভুল করছেন, কিন্তু আমরা বলবো না, কারণ উনি মুরব্বী, ওনারা মুরব্বী, শ্বশুর মুরব্বী, শাশুড়ি মুরব্বী, ননদ, ওরা একটু করে, এরকম করে, এটা মানিয়ে নাও, ঠিক হয়ে যাবে একটা সময়। কোন সময়, কবে? ওই মেয়েটাও তো 40+ হয়ে যায়, 42 হয়ে যায়। মানিয়ে নিতে যারা বলেন, আপনারাও এই জন্য দায়ী, এই মৃত্যুগুলোর জন্য, এই সংসারের। আপনি কি জানেন, যারা আপনার ফ্যামিলিতে একজন যদি মানসিক রোগী হয়, মানসিক বলতে মেন্টাল হেলথের প্রবলেম হয়, সেটা কিন্তু আপনার পুরো পরিবারটা ধ্বংস করে দেয়। মানিয়ে নেওয়ার কথা বলবেন না, তাইলে এর জন্য আপনারাও দায়ী থাকবেন। এখন ওনার কমেন্টের, উনি হচ্ছেন মৃধা বাড়ির, তো মানে স্বাভাবিকভাবেই তিনি তার সাপোর্ট করবেন। এই গেল প্রথম কথা। তারপর উনি লেখছে যে এখন থামো, এখনো সময় আছে, মায়ের কাছে দাও, সমাধান করো। সোশ্যাল মিডিয়ায় কেন? সোশ্যাল মিডিয়ায় কেন এটা আপনি জানেন না? সোশ্যাল মিডিয়ায় তো উনি আসছে, উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়েন। হ্যাঁ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি নাকি খুব আল্লাহ পরহেজগার, ওনাকে নাকি জোর করে আমরা ভিডিও বানাই। তাহলে যে কোনো ভিডিওই তো হারাম, এরকম বলছেন। তাহলে উনি কেন আসছেন সোশ্যাল মিডিয়া করতে? এবং উনি তো নিজের আইডি না, উনি কার আইডি দিয়ে আসছে? উনি আসছেন নাসরিন সুলতানা মুন্নির আইডি দিয়ে, নাকি জানাবো? উনি তো নিজের আইডি দিয়ে আসে না। এই নাসরিন সুলতানা মুন্নির, যার জামাই একটা ক্লার্ক, কয় টাকা তার ইনকাম, তার সে টাকার উৎস কি? সে আপনার কি করছে? ভিডিও দিছে, তার মাকে দিয়ে ফুসলে ফুসলে সে ভিডিও দিছে। অথচ তার যখন ক্যান্সার ধরা পড়ে, ব্রেস্ট ক্যান্সার, তখন তার হাজবেন্ড তার সাথে যায় নাই। তাহলে বুঝেন তাদের ফ্যামিলি বন্ডিং কেমন। আমার 2টা বেবি হয়েছে, আমার সিজার হয়েছে, সি সেকশনে, আমার হাজবেন্ড না অল টাইম আমার পাশে ছিল। সে বউ পাগল, কত, এটা তো খারাপ ছেলে। আর ওনার নাসরিন সুলতানা মুন্নির জামাই কাপুরুষ না, সে হচ্ছে বীর পুরুষ। কারণ সে তার ওয়াইফের ক্যান্সার হয়েছে, হ্যাঁ, সে তখন তার সাথে সে যায় নাই, গেছে তার ভাই, এবং তার, হ্যাঁ, একবারও গেছে, জানে। তার সি সেকশন তার যখন বেবি হয়, তখনও হাজবেন্ড যায় নাই, দেবর গেছে সাথে। চিন্তা করেন, এই হচ্ছে তাদের ফ্যামিলি। এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, এদের ফ্যামিলি বন্ডিং স্ট্রং না, এই জন্য অন্যদের ভালো বন্ডিং এরা দেখতে পারে না। এই কারণে দেখেন, ওর মা কিন্তু ভিডিওতে আসে নাই। ভিডিওতে আসছে কে? নাসরিন সুলতানা মুন্নি, তাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছে। আর মুনজিলা আক্তার হেলথে জব করে, সে কি করছে শোনেন। সে তার হাজব্যান্ড রাইখা, তারপরে মানে হাজব্যান্ডকে না বইলা ছাইরা, তার শাশুড়ি তাকে টর্চার করে। হ্যাঁ, শাশুড়িটাকে টর্চার করে, এই জন্য চলে আসছে। একটা গ্রামে অজপায়রা গায়ের একজন মহিলা, সে তাকে টর্চার করে, এই জন্য সে বাপের বাড়ি এসে উঠছে। শ্বশুর শাশুড়ি জামাইকে লাথি মেয়েরা, তার জামাই জানেও না, না জানিয়ে সে এখানে ট্রান্সফার হয়ে চলে আসছে। তার আপনারা বলেন যে আমরা কেন করি? আমরা কেন করবো? তারাই তো ওখানে থাকতেছে, আমরা তো থাকতেছি না। আমরা যে এত বছর ছাড় দিলাম, আমরা যাই না, আমরা ওখানে থাকিও না, কিন্তু আমরা হ্যাপিলি আছি, এটাও তাদের সহ্য হয় না। তাইলে আমার হাজবেন্ড নাসরিন সুলতানা মুন্নির যখন আপনার হয়, ব্রেস্ট তার কেটে ফেলে দিতে হয়, এত বড় একটা ডিসিশন আপনি চিন্তা করেন। এটা ওনার হাজবেন্ড নাইনি, ওনার হাজবেন্ড একবারও পাশে ছিল না। যার ওয়াইফের একটা ব্রেস্ট কেটে ফেলে দিতে হবে, আপনি চিন্তা করতে পারতেছেন কত স্ট্রং ডিসিশন? সেই ডিসিশনে ওনার হাজবেন্ড ওর পাশে নাই, ভাই পাশে। এবং তার ড্রেসিং করা লাগলে কে করছে? আপনার ওই জায়গায় যখন ড্রেসিং করতে হয় তখন কি করছে? তাহলে এদের বন্ডিংস ভালো না, মানে ছেলে সব দায়িত্ব পালন করবে। আমরা মায়েরা কি করি যে মানে মেয়ে বিয়ে দিয়ে মেয়ের কাছে কোনো এক্সপেকটেশন থাকে না, আরো খাট পালং টিভি ফ্রিজ, জামাইকে স্বর্ণের চেইন আংটি ব্লেজার স্যুট এইগুলো আরো দিব, আরো তার সুখের চিন্তা করি। কিন্তু ফিডব্যাকে যে মেয়ে আমাকে এটা দেখবে, মেয়ে আমাকে এটা করবে, এটা আশা করি না।
কিন্তু ছেলেকে বিয়ে দিয়ে ছেলের সংসারে কি কোনো মাকে দেখছেন, বাবাকে দেখছেন যে খাট পালং কিনে দিছে? বরং তার নতুন সংসারে আরো অশান্তি কিভাবে করা যায়, বউ ওইটা করে না, বউ ওইটা করে না, এইসব বলে। ছেলের সংসার আরো এক্সপেকটেশন, ছেলে এটা করবে কেন, নতুন একটা বিয়ে হয়েছে, তাদের ছেড়ে দেন। তো সে যখন ইন্ডিয়াতে চিকিৎসারত অবস্থায় ছিলেন, তখন এই মাইনুল হাসান মৃধা তার চিকিৎসার সময় ছিলেন, তার ওই সময় পুরোটা সময়। আর উনি তার ফিডব্যাক হিসেবে উনি ওনার মাকে দিয়ে স্ক্রিপ্ট পড়ায়, তারপরে উনি ভিডিও বানায়, তারপরে আপনি বললেন না যে সোশ্যাল মিডিয়ায় কি, এই যে শিল্পী আপা বলেছে যে সোশ্যাল মিডিয়ায় কি, সেটা ওনাদের জিজ্ঞেস করেন। যে যেই ভাই তার শেষ সময়ে একজন ক্যান্সার পেশেন্টের মানে মনের মধ্যে এত এত নেগেটিভিটি, আল্লাহ মাফ করুক, এরা আসলে নিজেদের জীবনে সুখী না। যখন কেউ নিজেদের জীবনে সুখী না থাকে, তখন কিন্তু ওই পরিবারের সবার ধ্বংস, মানে অধপতন নিশ্চিত। আমি সবাইকে বলবো, মানে যারা ভিডিও দেখবেন, যে ফ্যামিলিতে কারো যদি আসলে ওনাদের দোষ নাই, এদের কারোরই দোষ নাই। আপা যে বলছে যে ঠিকই, মানে এটাকে ম্যাচ আপ করা দরকার, কিন্তু সবাই ইন্ধন যোগায়। আমার শাশুড়ি বলেন, ওর মা বা ওর বোন, তাদের দোষ নাই, আসলে তারা ব্যক্তিগত জীবনে হ্যাপি না। আপনি বোঝেন না যে এত বড় সময়ে তার বড় বোনের জামাই তার পাশে ছিল না, ভাই হিসেবেও ছিল, আর সেই বোন এসে ভিডিও বানায় তার আইডিতেই পোস্ট করছে সেই ভাইকে নিয়ে। আর ছোট বোন, সেও ফ্যামিলি লাইফে হ্যাপি না, সিঙ্গেল মাদার, এসে বাবার বাড়িতে থাকতে হয়, নিজে বাজার করে, নিজে রান্না করে, নিজে বাচ্চাদের দেখায়, পড়াশোনায়, সব একা দেখতে হয়। তার পাশে তো আমার জামাইয়ের মতো জামাই নেই যে সাপোর্টিভ। আমি বিজনেস শুরু করি, আমার হাজব্যান্ড আমার পাশে, আমাকে অফিসে যাব, আমাকে দিয়ে তারপরে সে তার অফিসে যায়, এরকম তো নাই। তাদের আসলে তাদের সমস্যা, তারা খারাপ সেটা বলছি না, আসলে তাদের মানসিক সমস্যা, মেন্টাল হেলথের প্রবলেম আছে তিনজনেরই। আমার শাশুড়িরও মানসিক, ওনাদের মেন্টাল ট্রিটমেন্ট দরকার। মানে আসলে তো জীবনে অনেক তারা ঘাত প্রতিঘাত করছে, এখন এইটার কারণে প্রভাবটা আমাদের সবার পড়বে, এই পরিবারে সবাই পড়বে, যে কোনো পরিবারে। অন্য কোনো পরিবারও আপনারা যদি দেখেন যে আপনার ফ্যামিলির কারো মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে, তাদের ট্রিটমেন্ট নেওয়া দরকার। আমরা মাথা ব্যথা করলে, একটু কিছু হইলে চেক আপে যাই, কিন্তু এটার চিকিৎসা করাই না। এটার চিকিৎসা না করালে এটার পরিণতি আরো খারাপ। হ্যাঁ, এটার পরিণতি আরো খারাপ। আমার মনে হয় যে আপা অ্যান্সার পেয়ে গেছে, যে আমরা কেন সেটা ওনাকে জিজ্ঞেস করেন। ওনাকে জিজ্ঞেস করেন যে উনি ওনার মেয়ের মানে প্ররোচনায়, পরামর্শে কেন আসছে। অত ধরেন ওই প্রপার্টির তো আমার হাজবেন্ড, সে তো ওইটার অংশীদার, তাই না? তো উনি একা কি করে সে সব প্রপার্টি সে খায়? এত বছর ধরে খাচ্ছে, এখন খেয়েছে, এখনো খাচ্ছে, কি করে খায়? কারণ ছেলে ছাড় দিয়েছে না। তাহলে উনি ভিডিওতে কেন বললো যে ওনাকে মেয়েরা খাওয়ায়? ওনার মেয়েরাও তো বাবার বাসায় থাকে, উনি খাচ্ছে তো আমার হাজবেন্ডের টাকা, তাই না? সে তো আমার হাজবেন্ডের অংশের টাকা খাচ্ছে। তাহলে সে কেন এত 80 বছর বয়সে, 70 বছর বয়সে সে কেন এই মিথ্যা কথাটা বললো? কেন বললো যে সে তার মেয়েদের টাকায়? তার মেয়েও তো তার সাথে থাকে, সেই টাকা উঠিয়েই তো তার মেয়েকে নিয়ে চলে। আপা, আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আর এইসব কথা বলবেন না। পৃথিবীর সকল বাবা মা যদি ফেরেশতা হইতো, তাহলে বাংলাদেশের একটা জেলও মানে চলতো না, খালি পড়ে থাকতো, এবং ওইখানে শপিং মল বানাইতো গভর্নমেন্ট। জেলগুলো একটাও ফাঁকা থাকতো না, জেলগুলা মানে ভরা থাকতো না, জেলগুলো ফাঁকা থাকতো, সব বাবা মা যদি ফেরেশতা হয়। আর আমাকেও বলেন কোনো সমস্যা নাই, আমার জীবন থেকে বা আশেপাশের জীবন থেকে যদি আমার শিক্ষা না হয়, শাশুড়ি হিসেবে আমার পরিণতিও এরকম হবে। আর মাইনুলকে আপনারা মানসিকই দিবেন না, স্ট্রেস দিবেন না, ওকে দিবেন না। কারণ ওই এত বড় মানে এখন তো মিসেস নাই, মানে মিনারা আলম, উনি যেই এটা দিতে চাইছিল মানে আমার হাজবেন্ডকে, সেই ধকল সে কাটিয়ে উঠছে। হ্যাঁ, উনি ওনার হাজবেন্ডের সাথে যা করছে, আমার হাজবেন্ডের সাথেও সেটা করতে চাইছে। উনি যেটা নিজে না পায় সেটা উনি কাউকে পেতে দেয় না, এবং এটা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নিব।
এটা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নিব, যে সে সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার যে ব্যবস্থা করছে এবং ওর বাবার সাথে যা করছে, মানুষ যেই মানে এবং ওর সাথে যে মানসিক ইগুলো করতেছে, টর্চার করতেছে, এটার জন্য আমরা আইনি ব্যবস্থা নিব। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কমেন্টে এসে করলে ওগুলোর রিপ্লাই দেওয়া যায় না, কারণ আপনি তার চেয়ে লাইভে বলেন, আমরা অ্যান্সার দিয়ে দিব। এসব শোনেন, এরকম জ্ঞান দেয়া যায়। এই কমেন্টগুলো তো মাইনুলও দেখে, ওর খারাপ লাগে না? আপনি বুঝতেছেন না যে একজন বৃদ্ধাশ্রমে যারা থাকে, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যে মহিলারা থাকে, পুরুষরা থাকে, দেখবেন তাদের ভিডিওতে জিজ্ঞেস করলে ছেলের পরিচয় বলে না। আমি অনেক ভিডিওতে দেখছি, এটা কথাটা শেষ হয় নাই, বলে না বলবো না, ওরা আমার ছেলের বউদের কথা বলবো না, তাইলে সমাজে ওরা একঘরে করে দিবে, ওদের ভালো চোখে দেখবে না, না এরকম বলে। আপনি দেখেন, কেউ বলে না। আর এই মহিলা তার মেয়ের প্ররোচনায় এসে সে ওইভাবে ভিডিও বার্তা পাঠায়, তাও স্ক্রিপ্টেড লেখা, আবার বলে তার মেয়েরা তাকে খাওয়ায়। তাহলে মাইনুলের অংশ কোথায়? একজন ওয়াইফ কি পুরো প্রপার্টি একা পায়, নাকি ছেলে কতটুকু পায় আপনারা জানেন না ইসলামী শরীয়ত অনুযায়ী? তাহলে উনি মেয়েদের টাকা কিভাবে খায়? তাহলে একজন 70 বছর প্লাস মহিলা, সে মা, সে নাকি ফেরেশতা, তাহলে সে ধরনের মিথ্যা প্রোপাগান্ডা করে কিভাবে? আপনারা বলেন, আমরা প্রস্তুত যে কোনো প্রশ্নে উত্তর দিতে, আমরা প্রস্তুত, কিন্তু জ্ঞান দিতে আসবেন না, ফ্রিতে জ্ঞান দিতে আসবেন না, পরামর্শ দিতে আসবেন না। এই সেই আপনাদের সাথে হইলে তখন দেখতাম যে কি করেন এক একজন, দেখি তো। ঠিক আছে, না আলমগীর ভাই। হ্যাঁ, আলমগীর শরীফ লেখছে বিষাক্ত সাপের ছোবল লেগেছে। না, বিষাক্ত লোভ, লালসা। লোভ বোঝেন? লোভ চিনেন? লালসা চিনেন? সে তো জানে, সবাইকে চেনে। আপনি কি ভিতরে থাকেন? আপনি কি বাইরে থাকেন? এই যে প্রেম করে বিয়ে করে, দেখেন না কত ভালোবাসা, একদম আহামরি। বিয়ের পরে কি হয়? 2 বছর পরে তো ডিভোর্স হয়ে যায়। যেভাবে দেখে বিয়ে করে, বিয়ের পরে কি সেরকম থাকে? তা আপনারা বাইরে থেকে ঢুকে ভিতরের খবর কিভাবে জানবেন? ক্লিয়ার করে বলেন, কথা ক্লিয়ার করে বলেন, অর্ধেক কথা কেন বললেন? আলমগীর শরীফ, আপনাকে বলছি, আপনি পুরো কথা বলেন। ওনারা সবাই ভালো, কিভাবে ভালো? ভালো হইলে কিছু নিজের ছেলের জন্য ভিডিও বার্তা দেয়, মিথ্যা কথা বলে। সে সেটাই বোঝানোর চেষ্টা করছে যে ভালো, হয়তো সে ওই আপনি এক্সপ্লেইন করেন যে সে কিভাবে একজন 70 বছর বয়সী মহিলা, তার 2 ছেলের প্রপার্টি একা কিভাবে খাচ্ছে? উনি সব পাবে? উনি কি এটা হালাল খাচ্ছে? আপনার কাছে প্রশ্ন করলাম। তারপর খাবে তো স্বাভাবিক, মা, উনি ওনার সাথে তো কোনো কিছুর তুলনা হয় না পৃথিবীর। আমাদেরটাও নিয়ে খাবে, আমাদের দায়িত্ব, আমার হাজবেন্ডের দায়িত্ব, আমার হাজবেন্ডের মা হিসেবে আমারও দায়িত্ব। কিন্তু সে সেটা মিথ্যা বললো কেন লাইভে এসে? আপনি যে কথা বলেন, আমি তো জানি আপনি সাংবাদিক। সাংবাদিকরা তো কথা ভিতর থেকে জেনে তারপর বললো, উপর থেকে জেনে বললে তো হবে না। পুরো কথা বলেন, ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো মানে হয় না। সে আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি যান তদন্ত করেন, দেখেন সে একা কি করে জবরদখল করে খায় সবারটা, আবার ছেলেদের বের করে দিয়ে মেয়েদের নিয়ে কিভাবে থাকে, মেয়েরা ওইভাবে কিভাবে খায়, সেটা কি হালাল খাচ্ছে? উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওনাকে জিজ্ঞেস করেন উনি হালাল খাচ্ছে কিনা। হারাম খাবার খেয়ে এই নামাজ পড়লে কি তার সেটা কি কাজে আসবে? প্রশ্ন রইল আমার কাছে, আপনার কাছে। আপনি গিয়ে এটা তদন্ত করেন। আপনি সাংবাদিক না? তদন্ত করেন যে একজন 70 বছরের মহিলা জবরদখল করে কিভাবে খায়, আবার মিথ্যা কথা বলে লাইভে এসে যে সে মেয়েদেরটা খায়। তার মেয়ে কি করে? তার স্যালারি কত? তার জামাই তো ক্লার্ক, বড় জামাই, বড় মেয়ের জামাই তো একজন ক্লার্ক, সে কয় টাকা ইনকাম করে? এই যে ফারুক,
ফারুক তো একজন ক্লার্ক, তাও তো সে রিটায়ার্ড করছে, তার মানে সে ঘুষ খায়। তার মানে সে ঘুষ খায়। তার ছেলে ইয়াবা করতে গিয়ে ধরা খাইছে, তারপরে সে ছিল রিহ্যাবে ছিল, কি করে খায়? এইগুলো আসে কোত্থেকে? এই যে নেশার টাকা আসে কোত্থেকে জিজ্ঞেস করেন। মিনারা আলম দেয়, অন্য সন্তানদের টাকা করে সে দেয় উল্টা। আরো দেখেন খুঁজনি আন্নারও সে হয় মিনার আলম দেয়, না হলে এই যে ফারুক সাহেব, হ্যাঁ, উনি হয়তো দুর্নীতি করে। আর একটা কারণ আছে, ওই যে নাসরিন সুলতানা মুন্নি, উনি তো আওয়ামী লীগের কি যেন নেত্রী, টিউবওয়েল হয়তো বেচে টেচে খাইছে। আলহামদুলিল্লাহ লাগছে আমি আমার মতো সবাইকে কম বেশি বলছি না। আসলে আপনার রাগ না, করেন না আপনি ভাই। তো আপনি হচ্ছেন পরিচিত। আপনারা যদি মানে আরো মানিয়ে নেন, সাফাই গান, তাহলে এরা সুযোগ পেয়ে যাবে। যে দোষী আপনি তাকে দোষী বলবেন না, আমি যদি দোষী আমরাও যদি বলি আমাদেরও দোষী বলবেন। অবশ্যই দোষ। ধরেন আমরা খারাপ, আমরা ভালো না, আমরা তো দূরে থাকি, ঢাকায় থাকি, আমরা খারাপ করলাম কিভাবে? তা আমরা খারাপ, আমাদের অংশ আমাদের বুঝাই দিবে। তো প্রপার্টির লোভে এটা উনি করছে, এই ভিডিও দিছে যাতে সম্পত্তির লোভে একা মেয়েদের নিয়ে ভোগ দখল করতে পারে। এটা আপনারা বোঝেন না? মা হয়ে সে ছেলে মানে সবাইকে বঞ্চিত করে মেয়েদের নিয়ে একা খাবে, তাইলে সে মানে ইসলামে কি এটা বৈধ? আপনি ইসলামে দেখেন এটাকে সমর্থন করে কিনা। মা সম্মানের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে পৃথিবীর, সবার আগে মা। কিন্তু মা ভুল করলে সেটাকে ইসলামও সমর্থন করে না, বাংলাদেশের কনস্টিটিউশনও সমর্থন করে না। আর আমার মা ভুল করলে সেটাকে বিনয়ের সাথে বলার অধিকার সন্তানের কিন্তু আছে। এজন্য সে ছাড় পাবে না। এ বিষয়ে ইসলাম, আমি তো অত বেশি ইসলাম চর্চা করি না, কিন্তু আমি যেটা জানি যে পুরুষকে বেশ কিছু ক্ষমতা বা বেশ কিছু এখতিয়ার দেওয়া হয়েছে। একজন পুরুষ তার ছোট বোন যখন বিচ্যুতি ঘটবে, তখনও কিন্তু পুরুষ ছোট বোনকে শাসন করবে। একজন পুরুষ তার বউকে শাসন করবে। একজন পুরুষ কখনো কখনো তার মাকেও শাসন করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বিশেষ কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। ওই কারণেই যে পৃথিবীতে কোনো নারী নবী হয়নি, রাসূল হয়নি। ওই কারণেই পৃথিবীতে কোনো নারী ইসলামে ইমামতি করতে পারবে না। নারীরা কি কম বিচক্ষণ? নারীরা কি কম মেধাবী? নারীরা তো বোর্ডে ফার্স্ট হচ্ছে, নারীরা তো অনেক কিছু করছে সারা পৃথিবীতে। কিন্তু রাব্বুল আলামিন তো মহাজ্ঞানী। তিনি যখন এই বিধানটি করেছেন যে একজন নারী কেন এটা পারবে না, একজন পুরুষ কেন পারবে, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ নিহিত আছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। আমার মাকে আমি বলবো, অনেক কথা তো জেবিন বলেছে, আবেগে বলেছে, কষ্টে বলেছে, এই বিষয়গুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি আমার মিথ্যা বলি তো নাই, না মিথ্যা না, মিথ্যা তো কিছু কিন্তু বলি সত্য নাই। যে সবসময় সুন্দর সত্যটা হয় না। এতদিন বলি নাই। ধরেন আমাদের 14 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি তো বলি নাই। আবার আমি কন্টেন্ট ক্রিয়েট করি। আমার শাশুড়ির সাথে তো আমাদের অনেক সুন্দর সুন্দর কিউট আমাকে সবাই বলতো তোমার শাশুড়ি এরকম ভিডিও দেয়, কিন্তু সে নিশ্চয়ই কারো প্ররোচনায় পড়েছে। হ্যাঁ, কার প্ররোচনা সে তো জানেনি না, যেহেতু এটা পোস্ট করেছে নাসরিন সুলতানা মুন্নি, তাইলে সেই তাকে প্ররোচনা দিয়ে করছে। না তো আমার শাশুড়ি বাসায় আমরা কত কিউট আমাদের সুন্দর মুহূর্ত আছে, আমরা এগুলো করেছি। হ্যাঁ, তো সে তো প্ররোচনা এগুলো করছে। সে অনেক জেবিনের সাথে অনেক বেশি কোঅপারেটিভ ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার আপনার ঝগড়াঝাটি বা মনোমালিন্য হয় কখন? যখন একসাথে থাকে, তাই না? আমরা তো যখন প্রথম থেকেই তার মেয়েরা তার সাথে থাকে এবং সে তাদের উপর ডিপেন্ডেন্ট এবং তার কাছে ছেলেদের চেয়েও মেয়ে ইম্পর্টেন্ট, আমরা তো যখন দেখছি আমাদের ওখানে আসলে অ্যাক্সেস নাই, আমরা যখন প্রথম থাকতে যাই তখন তারা রান্নাই করে নাই আমাদের জন্য, নাকি জনের বাবা? আমরা যখন প্রথম বিয়ে হয়, আমরা অবাক হবেন যে সে রান্না করে নাই, তার মেয়ে মঞ্জিলা আক্তার, সে চুলা আলাদা করে একা রান্না করছে। তখন আমার বাচ্চাও ছিল না, কারণ আমার বিয়ের 8 বছর পর বেবি হয়। তখন সে সকালবেলা উঠে আলাদা চুলায় আলাদা রান্না করছে। এখন আমরা তো ওখানে থাকি না, আমাদের তো চুলাও ছিল না, বিয়ের প্রথমে কথা বলি। তখন আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে আলাদা, আমাদের 3 জনের জন্য, মানে তখন তো বেবি নাই, তখন কিন্তু আমার শাশুড়ি আমি বলে মন খারাপ করো না,
ও তো একটু এরকম, এটা বললে আমরা আলাদা রান্না করছি। দেখেন এই যে এটা কিন্তু আরো 10 বছর আগের কথা, তখন আর বেবি ছিল না। আমরা তো ছাড় দিয়েছি, মানিয়ে নেওয়ার কথাই বলছি, যে ছাড় দিয়েছে দেখি তো এত বছর শোনেননি। নাহলে আমি একটা সিঙ্গেল, আমরা দুজন একটা বিরিয়ানি আনলে আমাদের খাওয়া হয়ে যায়, হ্যাঁ, 1 প্যাকেট বিরিয়ানিতে। তো আমরা ওখানে গেছি একদিনের জন্য, বিশ্বাস করেন পরদিন বিকেল আমরা চলে আসছি। দুপুরের রান্নাটা আমি আমার শাশুড়ি এই যে 3 জনের জন্য রান্না করে তারপর খাইছি। এই হচ্ছে তাদের মেয়ে, মাটির চুলায়। হ্যাঁ, কারণ গ্যাসের চুলা ওনার মেয়ে তো আলাদা রান্না করছে। হ্যাঁ, কারণ আমরা রাত্রে বারবিকিউ পার্টি করছি, এই জন্য ওনার মেয়ের ঘুম হয় নাই, এই জন্য উনি মেয়ে রাতে সিন ক্রিয়েট করে সকালবেলা তারা আলাদা চুলায় রান্না করছে। এগুলো কি বলা যায় মানুষের কাছে? উনি তো ভিডিওতে এসে কি সুন্দর নাটক করে গেলেন। এটা বিয়ের প্রথমের কথা বলছি। নাটক করে গেলেন, এটা তো নাটক করানো হয়েছে আমরা মনে করি, আমরা তো সামনাসামনি না কথা বলি। আসলে কারণ এই তখন আমি ভাবছি যে যাক, সে হাজবেন্ড, সে তার মানে আমার শ্বশুর নাই, মেয়েকে নিয়ে তার সে যদি ভালো থাকে থাকুক, আমরা তো দূরেই থাকি, চলে আসছি। কারণ এখানে থাকলে তো আপনার আরো মানে আমরাও মানসিক ভাবে, আসলে তো আমরাও টক্সিক হয়ে যাচ্ছি। এদের সাথে দূরে থাকা আমাদের উচিত ছিল আগে থেকেই, তাহলে এখন আমরাও তাদের মতো টক্সিক হয়ে যাচ্ছি দিন দিন। নাহলে কেন আসবো? দেখেন আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, কই কখনো তো তাদের নিয়ে ভিডিও করিনি, করছি? কখনো করি না। হ্যাঁ, এখন অনেকে না, যে ধরেন কোন কমেন্টে বা যেগুলো, আমি তো রিলেটেড ভিডিও বানাই, রিলেটেবল, যেগুলো মানুষের জীবনের সাথে যায়, তখন মিলে যায়, সেটা সবার সাথে মিলে যায়। নাহলে আমার একটা ভিডিও 4-5 হাজার শেয়ার হয় কেন? কারণ এটা রিলেটেবল, প্রত্যেকটা ঘরেই এরকম ঘটনা ঘটে। তো উনি কেন এসে মানে একজন বৃদ্ধাশ্রমে যারা থাকে তারাও কখনো ছেলের পরিচয় রিভিল করে না, আর উনি যে বাসায় উনি থাকছে পুরো প্রপার্টি উনি ওনার মেয়েকে নিয়ে, মেয়েদের নিয়ে খাচ্ছে, উনি ভাড়া তুলতেছে, সেই টাকায় ওনারাও খাচ্ছে, ওনার মেয়েরাও খাচ্ছে, আর উনি এসে বলে যে আমাকে আমার মেয়েরা খাওয়ায়, আবার উনি টাকা পয়সা পাঠায়। কিভাবে সম্ভব? ঢাকার বাসার সাথে এটা হয়? তো এটা খুব অড লাগে না বলেন? এই জায়গায় উনি আসছে কেন? আবার আমাকে যখন কমেন্টটা করলো যে সোশ্যাল মিডিয়ায় কি, আপনিও তো ওই বাড়ির মেয়ে, এই জন্য আপনি মানে আপনারা যদি স্বজন প্রীতি করেন, আপনারা হয় মানে যদি সত্য কথা বলতে পারেন বলবেন, না হলে চুপ থাকবেন। যদি মেরুদণ্ডহীন হন তাহলে চুপ থাকবেন, মেরুদণ্ড থাকলে সত্য কথা বলবেন। আপনি আমাদের জিজ্ঞেস করছেন কেন? আপনি তাকে জিজ্ঞেস করেন, তার মেয়েকে জিজ্ঞেস করেন, যেই ভাই তাকে তার এরকমের চিকিৎসা করাইছে, সে কিভাবে। আলমগীর শরীফ, আমি একটি কথাই মন দিয়ে শুনছিলাম যে কোনো মা মনের কষ্ট লিখে পাঠ করবে কেন, তখন থেকেই 10 গুণ বেশি কম বুঝে গেছি। জি ভাইয়া, মানে শুনেন, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, ভিডিও তো আমরা দিব তাদের নিয়ে বানিয়ে। সে কিভাবে, সে ভাবছে কি জানে, সেদিন দেখলাম এর মধ্যে নিউজে এক মাকে ঘর থেকে ছেলে বের করে দিছে, তখন সে এসে কান্নাকাটি করছে, পুলিশ এসে সেই ছেলেকে ধরে নিয়ে গেছে। ঠিকই তো, এবং মহিলার কান্না দেখে আমারই খারাপ লাগছে। আমার শাশুড়িও যে ভিডিও দিচ্ছে, কান্না করছে, সবাই এখানে কমেন্ট করছে প্রথম দিকে না জেনে। স্বাভাবিক, একজন মা এভাবে কান্নাকাটি করলে কান্না খারাপ লাগবে। আমি হলো তো আমার বুকটা ভেঙে যেত, আমার একটা ছেলে, আমি আমার ছেলেকে ঘৃণা করা শুরু করে দিতাম যদি না জানে, সেটা বলি। তখন ওই মহিলার কান্না দেখে কোরআন শরীফ নিয়ে, আমি নিউজটা সবাই হয়তো দেখেছেন, তখন দেখি কি সবাই আপনার পুরা ওইটাই কমেন্টে, আসলে মহিলার জন্য খারাপ লাগছে। তারপর তার ছেলেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। তো এই যে মিনারা আলম, উনি যে ভিডিওটা দিচ্ছে ওনার মেয়ের আইডি থেকে, মেয়ের প্ররোচনায়, কেন দিছে? যে ওনার ছেলের বউরে কোমরে দড়ি বাইধা নিয়ে যাবে। মা হয়ে যদি উনি এইটা চায়, ছেলে হয়ে তো, বা আমি ছেলের বউ হয়ে আমরা কিছুই করি নাই। আবার সে আমার বাবার নাম বলে আমার প্ররোচনায় আমার জামাই, মানে ওর প্ররোচনায় আমার ছেলে কুলাঙ্গার হয়ে গেছে। হাউ ফানি! তুমি যখন বিয়ে করছো তোমার বয়স 23 বছর, হ্যাঁ, 23 বছর বয়সে, 23 বছরে আপনি তাকে মানুষ করে ঠিক করতে পারলেন না, আর 23 দিনে একটা মেয়ে এসে আপনার ছেলের একদম বশ করে ফেললো। এগুলো বলে, এগুলো হয়, মানুষ হাসবে। হ্যাঁ, কেউ কিছু বলে না, মা দেখে যে মানে ভয় পায় যে মা এগুলো বইলেই তো। সেদিন দেখলাম আত্মহত্যা করছে এক ছেলে এবং ছেলের বউ, কোথায় কুষ্টিয়া না যেন কোথায়, বাসের সাথে হাজবেন্ড ওয়াইফ জড়িয়ে ধরা ছিল।
আমি নিউজটা আপনাদের এটা দিব। আমার দেখে খুব খারাপ লাগছে। এবং মহিলা আপনার 3 মাসের না যেন 6 মাসের বা 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল, মানে প্রেগনেন্ট। এই হাজব্যান্ড ওয়াইফ জড়িয়ে ধরে বাসের সাথে আপনার গলায় দড়ি দিছে। তখন সবাই গেছে, কালের কণ্ঠে আমি এই নিউজটা দেখছি। তখন বলল কি হয়েছে, মায়ের সাথে মানে শাশুড়ির সাথে দ্বন্দ্বে ছেলেও আত্মহত্যা করছে। ছেলের বউ এবং ছেলের সন্তান, অনাগত সন্তান, 6 মাসের প্রেগনেন্ট, সে আত্মহত্যা করছে। আর এই শাশুড়ি পলাতক। আপনারা যারা বলছেন মানিয়ে নাও, এই মৃত্যুর জন্য আপনারা দায়ী। যে ছেলেটা বা মেয়েটা পৃথিবীতেই আসে নাই মায়ের গর্ভে, এর জন্য আপনারা দায়ী। এখন ওই শাশুড়ি পলাতক, এখন গ্রামবাসী বলতেছে যে শাশুড়ির সাথে দ্বন্দ্ব, ছেলে 3টা বিয়ে করছে, 3টা বউয়ের সাথে শাশুড়ির বনিবনা হয় না। তারপরে এই বউয়ের সাথে শেষে ছেলে বাধ্য হয়ে আত্মহত্যা করছে। এইগুলোর জন্য আপনারা দায়ী। যারা চুপ থাকেন, বলেন না মা মানায় নাও, এই মৃত্যুগুলোর জন্য আপনারা দায়ী। আর শাশুড়ি পলাতক, এখন থাক, ছেলে কই তোর? স্বামী আছে তো। শোন, আমি একটা কনক্লুশনে বলো। আসি। বিষয় হচ্ছে যে এই মানিয়ে নেওয়ার ট্রেন্ড, এটা ভাঙতে হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীতে কোনো মানুষই দোষের ঊর্ধ্বে না। সত্য কথা যদি সময় মতো না বলা যায়, তাহলে সেটি আর বড় আকার ধারণ করে, যেটার প্রমাণ আমি। তো সুতরাং বিনয়ের সাথে হলেও যখন সত্যটা সামনে আসবে, সেটা বিনয়ের সাথে হলেও বলে দেওয়া উচিত যে এই বিষয়টা বোধহয় ঠিক হচ্ছে না। তা না হলে এই জিনিসটা ছোট আকার ধারণ করতে 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 একসময় একটা বোম ব্লাস্ট হয়ে যায়। এটা একটা বিষয়। না, আবার অনেকে বলে যে পারিবারিক ভাবে মিটায় নাও, এটাও তো বলে না, সেটা বলে। পারিবারিক ভাবে মিটানোর যে বিষয়টা, এইটা খুবই সে তো জটিল। কাউকেই মানে না তারা, তার ক্ষেত্রে না, তার ক্ষেত্রে না। এটা প্রবলেমটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন ভুল করে, তখন সে মনে করে যে আমি ঠিক। এই যে একটা প্রবণতা যে আমি ঠিক, কিন্তু সামাজিক একটা নির্দিষ্ট কাঠামো আছে, সূত্র আছে। অঙ্ক করতে গেলে সূত্র লাগে, আইন এর মধ্যে পড়তে হয়, বিধিবিধানের মধ্যে পড়তে হয়। যখন সমাজে এমন কোনো বিষয় চলে আসে, সবাই একসাথে ঠিক বলে, তখন সেটা সমাজে যারা বোঝে, যারা এই বিষয়গুলোকে সলভ করে, তাদের উপরে ছেড়ে দেওয়া হয়। তা এখন মনে করেন আমি অন্য কাউকেও ছাড়বো না, আর আমি বলবো যে আমি যা বলছি সেটাই ঠিক আছে। তাইলে এইটা তো কোনো সামাজিক কথা হতে পারে না। হয় সামাজিকভাবে মানতে হবে, না হয় বিধিবিধান আইনের মধ্যে মানতে হবে, না হয় ধর্মীয়ভাবে মানতে হবে। কোনো একটা ফরম্যাটে তো আসতে হবে, ঠিক না? কোনো ফরম্যাটে যদি কেউ না আসতে চায়, তাহলে সেটা কিভাবে মানিয়ে নেওয়া যাবে? মানিয়ে নেওয়া যাবে ওই যে মেয়েদের নিয়ে সে যেরকম রাজত্ব করতেছে, এরকম রাজত্ব করুক, সমস্যা নেই। আরেকটা বিষয় খুব সবাই আমাকে বলে, আপনারা এটা মন দিয়ে শুনবেন। সবাই বলে যে তুমি যদি তোমার মায়ের সাথে একবার কথা বলো, বিষয়টা মিটে যায়। হ্যাঁ, এটা বলে। খুবই চমৎকার কথা। আমিও মনে করি যে এটা একেবারে সত্য বলেছে। আমি যদি আমার মাকে ফোন দিয়ে যদি বলি, মা সব বাদ দাও, আমি তোমার ছেলে, আমি ঠিক আছি, কোনো ঝামেলা নেই, সেটা তো বলছিল না। না ধরো বললাম, সাথে সাথে ঠিক হয়ে যাবে। মানে নতুন করে বলছো? হ্যাঁ, ধরো বললাম, সাথে সাথে ঠিক হয়ে যাবে। ধরেন আমি 10 মিনিট কথা বললাম কিংবা আধা ঘন্টা কথা বললাম, তো আধা ঘন্টা কথা বলার কারণে টোটাল বিষয়টা মিটে গেল। কিন্তু যাদের সাথে সে থাকে, মেন্টাল প্রবলেম যাদের, তাদের সাথে আমি আধা ঘন্টা কথা বললে তাদের সাথে থাকে 23 ঘন্টা 30 মিনিট। আমি 10 মিনিট কথা বললে তাদের সাথে থাকে 23 ঘন্টা 50 মিনিট। তাহলে আমি যদি 10 মিনিট বা আধা ঘন্টায় তাকে ঠিক করে ফেলি, বাকি 23 ঘন্টা 50 মিনিট বা 30 মিনিটে তাকে একেবারে আউলো চৌলো করে ফেলবে। এমন মানুষজন তার চারপাশে ঘোরাফেরা করে। ধরেন একবার ফোনে যদি কথা হয়, এদের মা ছেলে তো বন্ডিং অনেক ভালো। এমন কোনো দিন নেই যে আমি এমন ঘরে কি রান্না হয়, ঘরে কয় কাপ চা খাইছে, সেটা তার মায়ের সাথে তার কথা হয়। ধরেন যদি ওর মা ওকে একটা কথা বলে যে মা এরকম, ওর মা বলবে এরকম, আচ্ছা এরকম, কিন্তু আধা ঘন্টা পর সেটা চেঞ্জ হয়ে যায়। আমি নিজেই অবাক হয়ে যাই যে সবই সেই একটা বিষয় ঐক্যমত্য হলাম, যে কোনো তাহলে চেঞ্জ হলো কিভাবে? চেঞ্জ হলো কিভাবে?
এবং আবার আবার তার ছোট মেয়ে যে সাথে সবসময় পরামর্শ দেয়, আর বড় মেয়ে হচ্ছে তো তার, শোনেন, সে তার ছোট মেয়ের সাথে আর একটা কথা বলি, এই যে যেই মুনজিলা আক্তার যে নাচতেছে পাওয়ার দেখাচ্ছে খুব, সেই মুনজিলা আক্তারকে একটা কথা বলি, এই মুনজিলা আক্তারও আসলে, এই মুনজিলা আক্তারও তার মানে সেও বঞ্চিত, যদি আপনি একটা হিসেব করে বলেন, সেও বঞ্চিত। কারণ সে যখন এই যে বাবার, আসলে সে যেভাবেই হোক তাই সে তো আসলে অনেক কষ্ট করে না। আমি 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 মাঝে মাঝে ওকে বলি যে আসলে সে অনেক পুরুষের কাজ, ধরেন আমি এই 2 বাচ্চা নিয়ে আমারই অনেক কষ্ট হয়ে যায়, আমার হেল্পিং হ্যান্ড আছে বাসায়, আবার কেউ না কেউ থাকে, একটা মেয়ে থাকে, সে আবার ধরেন 6 মাস পর থাকে না, আবার আনি, এরকমের মধ্যে থাকে, তাও আমার কষ্ট হয়ে যায়। কিন্তু এই মঞ্জিলা তার একা সব সামলায়, সব সামলায়, হাট বাজার, রান্না বান্না, চাকরি, তারপরে বাচ্চা কাচ্চা 2টা, কারণ তার হাজবেন্ডের সাথে তো সে মানে তার সম্পর্ক নাই, সে চলে আসছে না বলে, এই সব সে সামলায়। তারপরে এবার এই যে মায়ের যে সে মাও তো ওইখানে থাকে, তার ওইখানেই থাকে, সে নিজেই বলছে ওইখানে থাকে, আবার সে মেয়ের সাথে থাকে বইলা সে বলে তাকে বের করে দিছে। কি নাটক দেখেন, যাক ওদিকে পরে যাই। এই যে মেয়েটা এত কষ্ট করে, সে কিন্তু বলছিল তার ওখানে পাশে কিন্তু জায়গা আছে, হ্যাঁ, পাশে তাদের খালি জমি আছে, আরো খালি জমি আছে অনেক, এটা এমন না, এটা হচ্ছে নাটক ওনার। সেখানে সে একটা ঘর করে থাকতে চায়, এই মিনারা আলম তাকে সেই জায়গা দেয়নি, অথচ এই মেয়ের সাথে নাকি সে থাকে এবং কান্নাকাটি করে দিল। দেখেন কত সেলফিশ। আমি শাশুড়ি, আমি বলতে পারি, কারণ আমার সাথে ওর সাথে সম্পর্ক, ওর কারণে ওর মায়ের সাথে আমার সম্পর্ক, ওর সাথে যদি না থাকি তাহলে আমি যদি ওর মাকে রেসপেক্ট করি, পছন্দ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, বিকজ অফ মাই হাজবেন্ড, এছাড়া কিন্তু তার সাথে আমি কিন্তু আমার বলে যে মায়ের পায়ের নিচে জান্নাত, সেটা ওর জান্নাত, আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে, আর আমি সেই জান্নাত ফালাইয়া ওর সংসার দেখতেছি। আপনি যুক্তিতে আসেন, আমি আমার জান্নাত ফালাই রেখা ইসা আমি ওর জান্নাত দেখতেছি, তাই না? তো সে তার বড় মেয়ের পরামর্শে তাকে, দেখেন এই ছোট মেয়েকে সে ঘরও করতে দেয় নাই, তার মানে তো সে মঞ্জিলাকেও কেন, ও একটা অসহায় মেয়ে আসছে বাবার বাড়ি, সবাই তো তাকে সাপোর্ট দেওয়া উচিত, আমি তো মনে করি তাকে সাপোর্ট দেওয়া উচিত। এবং সে একা যে এটা সব মেনটেন করতেছে, অথচ সে ওখানে ঘর করতে চাইছে, তাকে দেয় নাই কেন, তাকে এই হ্যাসেলের মধ্যে রাখবে কেন, তাকে হ্যাসেলের মধ্যে, সে আলাদা, সে বাবার প্রপার্টি পাবে না, সে পাশে খালি জায়গা আছে, সে ঘর করতে চাইছে, দিল না কেন? কারণ তার বড় মেয়ের পরামর্শে। এবং এই ফ্যামিলি, এই যে বললাম না, এরা 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 কখনো এরা থামবে না, এর আগেও ওর বাবাকে নিয়েও এরকম করে সিন ক্রিয়েট করে লোকটার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, সেটা পরে বলবো, আজকে বড় হয়ে যায় বেশি লাইফ, এখন এই পরিবারেরও এই দিকে নিয়ে যাচ্ছে। এবং সে যে এই যে ছোট মেয়ের কাছে থাকে, তার সাথে তাকেও তো বঞ্চিত করে, কেন সে এইভাবে লাইফ লিড করবে? সে আলাদা একটা ভালো মতো তার জীবন সেটেল হোক, কিন্তু তার বড় মেয়ে নিষেধ করছে, তাকে দেয়নি। তো এদেরকে আপনি বুঝাতে পারবেন না, এদেরকে এদেরকে আপনি বোঝাতে পারবেন না, যারা শুধুমাত্র সেলফ সেন্টার্ড। দূরে আসি, ভালো আছি। চলো, আমার অনেক ক্ষুধা পেয়েছি, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। হ্যাঁ, বিদায় নিন। আর এটা প্লিজ আমাকে আমাদের ভিডিও ভালো না লাগলে আমাদের থেকে দূরে থাকেন, আমাদের ভিডিও দেখেন না, ব্লক করে দেন, আনফলো করে দেন। ধরেন এই ধরনের সিচুয়েশনে যে কেউ মানসিকভাবে পড়তে পারে, হ্যাঁ, মানসিকভাবে এরা ভালো থাকে না, স্বাভাবিক, আমরা যতই বলি, সবাই কেউ ওনার ভিডিও দেখে বিশ্বাস করে নাই, সবাই আমাকে ফোন দিছে, কিন্তু সে তো ওইটাই চাইছে যে ছেলের বউকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাক, তাই না? কিন্তু সবাই আমাদের সাপোর্ট করছে, সবাই আমাদের চেনে জানে দেখে, তো আমি ফেক আইডি দিয়ে, তারপরে মানে ওনার আত্মীয় স্বজনরা বিভিন্ন আইডি দিয়ে এসে আমাদের এই ধরনের কথা বলে, আমাদের মানে আমরা খারাপ কিছু করিও নাই, আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, এখনো পারি, কিন্তু আমরা ছাড় দিয়েছি এতদিনও, ভবিষ্যতে দেব না, ভবিষ্যতে ছাড় দেব না, না হলে মানুষ বোঝে না। দু একটা এক্সাম্পল ক্রিয়েট করা দরকার, না হলে এরকম মানে মেয়েরা, মানে এত ভালো আর একটা জিনিস আমি শিখলাম, আপনি যত এডুকেটেড হন, যত মানে আপনি ক্যারিয়ারে সফল হন,
আপনি যা কিছুই হন, মেয়েদের বলছি, আপনার মানে শ্বশুর বাড়ির অত্যাচার আপনাদের সহ্য করতেই হবে। হ্যাঁ, এটা বুঝে গেলাম যে জানে যে ঐশ্বরিয়া ওরও ডিভোর্স হয়ে গেছে, তাই না? তো যে কিনা কোটি কোটি সুন্দরী। ভক্তদের হ্যাঁ। ভক্তের সেও তার সাথেও শাশুড়ির স্বপ্নের প্রবলেম। রানী। অতএব এটা আমাকে আপনি ভাববেন না যে এটা নিয়ে আমরা লজ্জিত বা আমরা নো, এটা সিম্পল, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর এই অত্যাচার গুলাকে আপনারা স্বাভাবিক নিছেন। যে অত্যাচার করে, যে শাশুড়িরা এই ধরনের কাজ করে, যে শাশুড়িদের জন্য ছেলের বউ জীবন নষ্ট হয়, মারা যায়, সুইসাইড করে, এরা লজ্জিত হয় না? পলাশার মাকে দেখছিলেন ম্যাচিং ব্লাউজ পিস পরে শাড়ি পরে আসছে, এরা লজ্জিত হয় না? হ্যাঁ, এটা কি? ভালো কথা বস। তোদের পূর্বপুরুষের পাপ তোদের গায়ে এসে পড়েছে, এটির মধ্যে আমাদের জড়াস না। বিরক্ত লাগে তোদের এসব পারিবারিক কলহ শুনতে। এই কিরা স্বাধীন ব্রেনে হিট করে যে লজ্জা শরম নাই, নিজের ঘরের কথা মাইক দিয়ে শোনাচ্ছে। আল্লাহ সর্বশক্তিমান, নামাজ পড়ো, পর্দা করো, আর মানুষকে ঠকিও না, দেখবে সব সুন্দর। নামাজ ঠিকই। রোজা করে ঠিকই, কিন্তু তারপরও নামাজ রোজা কইরাও মানুষ ঠকে। স্বাধীন ভাই, আপনি ঠিক বলেছেন, আপনার সাথে আমিও একমত। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কে স্বাধীন? চিনি না, দেখতে হবে কাছের কি হবে। আচ্ছা, আমরা করি, বেশি লম্বা হয়ে যাচ্ছে। নিঝুম রাতের বিথি, ঠিক বলেছেন ভাবি। কি এখন কি এই করবা? হুম। ঠিক আছে, তোমার একটা গান শুনে না, অনেক এখন আর কথা গান বলো। গাওয়ার মতো এক mood নেই। লাইন বলো। না, কি 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 গান গাবো? না, এক লাইনের কোনো গান আছে নাকি? ওই যে কি জানি, কোনো গান মনে পড়তেছে না, এখন বাদ দাও, শরীর খুব ইয়ে লাগতেছে। আইতে নদী যাইতে খেলা। ওই জোহান বলছে, আসো তুমি শোনাও, আসো। আচ্ছা, আমি শোনাতে পারবো না। শোনো তুমি। নামাজ পড়ো, পর্দা করো, আর মানুষ ঠকিও না, দেখবে সব সুন্দর। নামাজ রোজা যারা বেশি করে এরাই ঠকায় বেশি, টু বি অনেস্ট। বেশি পাপ করে তো এই জন্য সারাদিন টাকাইতে টাকাইতে দেখবেন এদের কপালে দাগ হয়ে যায়। এইসব বললেন না, মাদ্রাসার হুজুররা কি করে আপনারা জানেন, আমিও জানি। এইসব ফালতু কথা বললেন না। কি কমেন্ট করছেন এটা আপনি? নামাজ রোজা করলে তারাই কি একদম হয়ে যায়? আর কে নামাজ পড়ে আর কে পড়ে না আপনি জানেন? এই যে ছিল না, ওই যে সেও আল্লাহর কাছে, ফেরাউন সেও রাতে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে চাইতো যে সে পৃথিবীর সবচেয়ে হবে, ক্ষমতাধর হবে। এইসব বইলে আপনি আর অন্যের পাপ নিজের মাথায় নিচ্ছেন। নামাজ যাদের কপালে এই যে দাগ পড়ে দেখবেন এরাই ঘুষের টাকা বেশি করে, দুর্নীতি করে বেশি, ব্যবসায় মানুষ ঠকায়। আজকে আমি ওই যে হ্যাঁ, সুপ্রিম কোর্টে এরাই বেশি করে। শোনো শোনো, আজকে আমি সুপ্রিম কোর্টে গেছিলাম। একজন লার্নেড, খুবই ভালো একজন বয়সী একজন অ্যাডভোকেট। তো উনি বলছে সে 3বার ওমরায় গেছে, এবার সে মূল হজে যাবে। এই 3বার ওমরায় না গিয়ে যদি 3টা অসহায় মেয়েকে সে যদি বিয়ে দিত, বিয়ের দায়িত্ব নিত, কিংবা 3টা অসহায় পরিবারকে সে যদি 3টা দোকান বা ব্যবসা করে দিত, তা আমার মনে হয় যে আল্লাহ বেশি খুশি হইতেন। এটা আমার মনে হয়, আমি জানি না মাবুদ কি জানে। মাবুদ যদি বেশি খুশি হয়, তার ঘরে বেশি বেশি গেলে যদি মাবুদের বেশি খুশি লাগে, এটা ভালো। কিন্তু আমি মনে করি যে মানবতাই, মনুষ্যত্ব এটাই বড়। সকল নবীর শিক্ষা কিন্তু এই একটাই, যে আল্লাহর আনুগত্য করো, হ্যাঁ, আত্মসমর্পণ করো, আর তোমরা সৎ হও, সত্যবাদী হও, তাহলে পৃথিবী এমনি ঠিক হয়ে যাবে। নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে ওই যারা মানে লোক দেখানো যেগুলো পড়ে, আসলে তো পরহেজগার যারা আছে তাদের আপনি ভিডিও তো দেখতেনও না। তারা ওই যে তারা তো আসল এখানে যারা, আসতেই না, তারা তারা এখানে তো ফেসবুক আসতেই না। চালায় তাহলে না। আপনি ভিডিওই দেখতেন না। আপনি এগুলো কেন দেখতে আসছেন? আপনি ব্লক করে দেন।
আমি তো প্রথমেই বলছি যে ভালো না লাগলে ব্লক করেন। তার ভিডিও দেখে সেখানে একদম আহারে উহুরে বলছেন কারণ মজা লাগছে। মাইনুল হাসান মৃধার মতো ছেলে, হ্যাঁ, এত ভালো ছেলে, এত দাপট ছিল, এত পাওয়ার ছিল, রাজাপুরের সেলিব্রিটি, দেখছো তার এইটা, সেখানে গিয়ে মজা নিছেন। আর এখন সত্যি কথা শুনতে খারাপ লাগে। ব্লক নেই, আমাদের ব্লক করে দেন, ব্লক আস। আপনাকে কে দেখতে বলছে ভিডিও? তখন খুব মজা লাগছে। মাইনুল হাসান মৃধা যে তার মা সারা রাত অসুস্থ, ডেঙ্গু হয়েছে, তার মায়ের পাশে বসেছিল, হ্যাঁ, সেটা তো আপনার, সেটা যদি ভিডিও দিতাম আমরা, দেই নাই তো, সেটা দিলে তখন আর এটা ভাইরাল হয় না। মা কোনো ছেলে মাকে নিয়ে হজে গেছে তখন ভাইরাল হয় না। এখন ওই যে ভিডিওতে এসে বলছে, নাটক করছে, সেটা একদম খুব আহারে উহুরে লেখে আসছে স্ক্রিপ্ট পরে সেটা দেখে। আর এখন যখন সেটার এক্সপ্লানেশন, এগুলো মজা লাগে না। আপনারা না অনেক, আমি দেখছি অনেকের কমেন্ট আপনারা, এবং অনেকে এটাও লিখছে যে ওনারা মনে হয় হ্যাপি কাপল, ওনাদের উপর অনেক জেলাস সবাই, এই জন্য এই ধরনের কমেন্ট করছে। মাইনুল তো ভিডিও দিতই না, যেইভাবে আপনারা একদম একদম আহারে উহুরে শুরু করছেন। একবার ভাবেন নাই যে মানে যিনি আওয়ামী লীগের ছিল সভাপতি, না সভাপতি ছিলেন, তাকে রাজাপুর বরিশালে এমন কলিজা কোন মায়ের পেট দিয়ে এই মেয়ে বের হয়েছে যে মিনারা আলম যে সভাপতি আওয়ামী লীগের, তাকে ঘর দিয়ে বের করে দেবে, এরকম মেয়ে কেউ জন্মায় নাই, বাংলাদেশে নাই, বরিশাল বিভাগে নাই, বাংলাদেশে আছে কিনা সন্দেহ। আওয়ামী লীগের সভাপতি না, তাহলে মহিলা আওয়ামী লীগের, হ্যাঁ, মহিলা আওয়ামী লীগের। আবার তার মেয়ে, দুইজন মিলে, দুইজনে কিন্তু এত বড় নেত্রী, এই বয়সে 70 বছর বয়সের মহিলা, সে রাজনীতি করে। আপনি কি মনে করেন? আমার নানি তো, নানি দাদি জীবনে মানে রাস্তায় বের হয় নাই, বাজারেও যায়নি, সদাইও করে নাই। এই বয়সের মহিলারা বেরই হয় না, সে সভাপতি আওয়ামী লীগের। তারে বরিশাল বিভাগের এমন কয়েলজাটা কার, কোন মেয়ে? এমন কোন মেয়ে কোন মায়ের পেট দিয়ে জন্মায় নাই যে এদেরকে ঘর থেকে বের করে দিবে। বের হয়ে চলে আসছি আমরা। বের করে দেওয়ার ক্ষমতা রাখে তারা, বের করে দেওয়ার ক্ষমতা রাখে তারা, এইসব করার ক্ষমতা রাখে। তখন আপনাদের মানে, তখন গিয়ে আহারে উহুরে বলছেন, এখন এক্সপ্লানেশন দিতে আসছেন। কি হন আপনি? রিলেটিভ? যাই হোক, কারোর সাথে আমাদের ভাই কোনো মাইনুল বৈরিতা নেই। ইসলাম, না, আমি তো আগেই বলছি, আমাদের ভালো না লাগলে ব্লক আস, ইগনোর করেন, ইগনোর করেন। আপনাকে কে বলছে আমি জোর করছি এখানে আসতে? মাইনুল ভাইয়া লিখছে, কেমন আছো ভাইয়া বোন? আলহামদুলিল্লাহ ভালো। বিশ্রুতি দেবনাথ বর্ণা, মাইনুল ভাইয়া অনেক ভালো মানুষ, আমি অনেক আগে থেকে তাকে চিনি। আর রাজাপুরের মানুষের কোনো কাজ নাই, সারাদিন নিউজ বানায়। এক্স্যাক্টলি, মহিলাগুলা বেশি, বুড়া মহিলাগুলা বেশি, এরা জোট পাকায়। শোনেন, এই যে যারা শাশুড়িদের উদ্দেশ্যে বলতেছি, মানে নিয়তি কখনো উল্টানো যায় না। আপনি সব মেয়েকে ডানে বামে সামনে পিছনে সেট করে রাখেন, তারপরে ভাই মেয়েদের নিয়তি আপনি বদলাতে পারবেন না। বড় বড় মানুষদের কথা দেখেন, মাইকেল জ্যাকসন ডাক্তার, বেড, কত কিছু বানায় রাখছিল। আমাদের টাইম নেই, আমরা মানুষের জীবন নিয়ে আমাদের চর্চা করার আমাদের টাইম নেই, ট্রাস্ট মি, আমরা জানিও না। আমাদের এসে গায়ে পড়ে সবাই। হ্যাঁ, যে বৃষ্টি বর্ণা, না ঠিক বলছেন, নাইলে তো এতদিনে ওকে গলায় কোমরে দড়ি বেঁধে এতদিনে জেলে থাকতো। বিথি লিখছে, নিঝুম রাতের বিথি, এটা আবার কি কথা? নামাজ পড়ে হয় না, ভালো কথা বলতে হয়, যে ছেলের বউকে দেখতে পারে না সে আবার কেমন মা? এরকম ননদ থাকলে এমন হয় ভাবি জানি না, আমি জানি না। আর আমার কাছে শাশুড়িদের বোকা মনে হয়, সত্যি কথা, আমার কাছে শাশুড়ি ননদদের বোকা মনে হয়। আমার কেন বোকা মনে হয়? কারণ আমার মনে হয় যেমন আমারও ছেলে হয়েছে, আমি জানি না,
আমার কাছে মনে হয় যে আমার ছেলেকে আমি এত ভালোবাসি, ট্রাস্ট মি, ওকে যেভাবে খাওয়াই 2 ঘন্টা বসে খাওয়াতে হয়, গোসল করাই, এত ভালোবাসি, জীবনটা মনে হয় ওর জন্যই। সত্যি কথা বলি আপনাদের। অথচ আমি অন্যরকম, মানে আমি যে রান্না করতে পারি এটাই অনেকে ধারণা ছিল না। আমি রান্না করি নিজের হাতে, হেল্পিং হ্যান্ড সব হেল্প করে দেয়, কিন্তু রান্না আমি নিজে করি। তারপর আমি ছেলেকে খাওয়াই। এই ছেলেকে মানে মানে ছেলে ভালো থাকুক এটাই তো আমি চাই। আবার আমিও তো বউ হয়েছি, আমার কোনো মেয়ে কি চায় বলেন তো? কোনো মেয়ে চায়, পৃথিবীর কোনো মেয়ে চায় শ্বশুর শাশুড়ি ননদ এরা ভালোবাসবে না, ভালোবাসা চায় না? কোনো মেয়ে কি মানে বিয়ে করে এই ইন্টেনশন নিয়ে? আমি তো আমার 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 এটা মনে হয় না, এরকম পৃথিবীতে কোনো মেয়ে পাবেন না যে একটা পরিকল্পনা করে প্ল্যান করে নিয়ে যায় যে আমি এই বাড়িতে গিয়ে এদের মানে এদের সাথে ঝগড়া করব। এরা একটা বউরা হচ্ছে কাদামাটির মতো আমি মনে করি। সে আসার পরে আপনি তাকে যেভাবে গড়বেন, সেই কাদাটাকে আপনি যেভাবে রূপ দিবেন, ওইটা কিন্তু ওই স্ট্রাকচারই দাঁড়াবে। কারণ সে তো বুঝে না, সে তো এই পরিবারে নতুন, সে তার পুরো পৃথিবী ছেড়ে এই পরিবারে আসছে কিসের জন্য? সেখানে সেট হওয়ার মানে তাদের সাথে মিলেমিশে একসাথে সুন্দর জীবন কাটাবে দেখেই তো। সে কি ইন্টেনশন নিয়ে আসছে? সেই মানুষটা হঠাৎ কেন এরকম হয়ে যায়? ওই যে কাদামাটির মতো, যেরকম গড়ে সেরকমই তো হয়। সো শাশুড়িরা আসলে আমি মনে করি যে বোকা, ননদরা বোকা। এরা এরা কেন করে চলতে পারে না আমি জানি না। এদের মানে এরা একটু ভালোবাসা ছাড়া আর কি চাই বউরা? আমি তো আর কোনো কারণ দেখি না। একটু ভালোবাসাই চাই, ভালো ব্যবহার চাই, এছাড়া আর কি চাইবে বউরা? জোহান না একটা গান শোনাইতে চাই। জোহান আসো, ওই যে আইতা নদী তুমি দিলে খায়রুল খবর কি? বাদ দাও, বলো। আর কথা বললে বাড়বে। বিথিয়া বলেছে আপনার ছেলেটা অনেক ভালো, ওর বাবার মতো অনেক সরল। আমি অত সরল না, আমি গরুল। আমি অত ভালো মেয়ে না। সরল মানেই কিন্তু সরল না। 3 পৃষ্ঠা অঙ্ক আমি করার অনেক পরে আমি রেজাল্ট অনেক গরল, আমি ভালো না, আমি খারাপ, আমি স্ট্যান্ড নিতে জানি আমার জন্য। আমি হ্যাঁ না না বলছি সরল মানেই সরল না। 3 পৃষ্ঠা অঙ্ক করার পরে তারপর রেজাল্ট হয় 0। শূন্য। সরল বুঝছেন আবার কি বুঝাইতে চাইছে? আমরা ও অনেকজন আছে আমাদের সাথে লাইভে, ভালো লাগছে আমার ছেলেটা। জোহান্না অনেক কিউট, কিছুই বোঝে না ও, অনেক ওই মানে পটা উঠছে। আমার মেয়ে উঠে গেছে। হ্যাঁ অনেক কিউট, মাম্মা? একদম কিউট, বাবার মতো সফট। আমি চাই না ও কিউট হোক, আমি চাই ওর চাচা মাইনুলের চাচা, আমি তাকে খুব পছন্দ করি। মানে আমি তাকে প্রচন্ড রেসপেক্ট করি, প্রচন্ড ভালোবাসি। আমি জানি না চাচা এটা দেখবে কিনা। হচ্ছে ভালো নাম কি জনের আব্বু? চাচার ভালো নাম কি? মতিউর রহমান টুকু মৃধা। মতিউর রহমান টুকু মৃধা। চাচার সাথে অনেক আমার ভালো ভালো মুহূর্ত আছে। আমি তাকে প্রচন্ড রকমের পছন্দ করি, প্রচন্ড রকম, মানে ওদের চাচাদের মধ্যে আমার জানি না, আমার তাকে খুব ভালো লাগে। আর মানে তার সাথে আমার খুব খুনসুটি হয়তো, বৌমা হিসেবে যে একটা মানে আদর। আমার শাশুড়িকে তোমার ভালো লাগে না? শাশুড়ি তো সে তো আমার মা, তাকে আমার বেশি এই যে কথায় কথায় উঠে যায় আর কি। জোহানের কথায় উঠে গেছে, টুকু চাচার কথা। তো মানে মানে শ্বশুর তো আমার নাই, উনি তো মারা গিয়েছেন। তো শ্বশুরের যে একটা ভালোবাসা ভাই, আমি ওইটা সবসময় টুকু চাচার মধ্যে পাইছি। তো আমি 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 মাইনুলকে সবসময় বলি আমি চাই না ও তোমার মতো হোক, আমি চাই জোহান টুকু চাচার মতো হোক। কিন্তু জানি না হবে কিনা, চাচারে বলতে হবে ট্রেনিং দিতে। আমি চাই ও সেরকম হোক, ওর চাচার মতো হোক। দোয়া করবেন আপনারা সবাই, আমার এত এইরকম দরকার নাই। ভাইয়া তুমি ঠিক বলছো, ও আমার সাথে কথা বলে মাঝে মাঝে। তাই আমি না কোথায় বসে কথা বলে আমি একটু শুনতে চাই। কার কে? এই যে নিঝুম রাতের বিথি, ও আমার সাথে কথা বলে মাঝে মাঝে। কে? জোহান? জোহান, হ্যাঁ। কোথায় কথা বলে?
আচ্ছা, এই আমার মেয়ে উঠে গেছে এখন। আজকের মতো আল্লাহ হাফেজ, অনেক হয়ে গেছে রাত। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে পরিবার পরিজন নিয়ে ভালো রাখুন।